নমস্কার শ্রোতা বন্ধুরা, রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গ ও আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জলসা ঘর অনুষ্ঠান। বেলা 2টো মানেই জলসা ঘর অনুষ্ঠানের সময়। আর আজকের অনুষ্ঠানে আমরা থাকব বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানে ও গল্পে। শ্রোতা বন্ধুরা, জলসাঘর অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকের জলসাঘর অনুষ্ঠানে আমরা থাকব গানে ও গল্পে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই অক্টোবর 1924 সালে। আপনারা সবাই জানেন কণিকা বন্দ্যোপাধ্যায় একজন স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা। রবীন্দ্রসঙ্গীতের জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় অন্যতম। বিশেষত টপ্পা অঙ্গের রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অতি প্রতিদ্বন্দ্বী এক গায়িকা। রবীন্দ্রসঙ্গীত ছাড়া অতুল প্রসাদের গানেও তিনি সমান পারদর্শী ছিলেন, যদিও এই ধারায় তার রেকর্ড সংখ্যা খুব বেশি নয়। আরো কথায় আসছি, তবে শুনব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ফুলে ফুলে ঢলে ঢলে বহে
শ্রোতা বন্ধুরা, আজকের জলসাঘর অনুষ্ঠানে আমরা রয়েছি ওয়ান অ্যান্ড অনলি রবীন্দ্রসঙ্গীত কুইন যাকে বলা যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রবীন্দ্রসঙ্গীতের জগতে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী। আবারও কথায় চলে আসি, জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতনে তিনি কাটালেও তার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও পরিব্যাপ্ত হয়েছিল। কলকাতা পৌর সংস্থা তার সম্মানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল ও রবীন্দ্র সদনের মধ্যবর্তী ময়দানের একাংশ একটি বড় উদ্যান উৎসর্গ করেছিলেন, যেটাকে আমরা মোহরকুঞ্জ বলে জানি। আর সেই মোহরকুঞ্জে কিন্তু কতবার গেছি। আমাদের প্রিয় কণিকা বন্দ্যোপাধ্যায়, প্রিয় মোহরদি আর তার সাজানো সেই মোহরকুঞ্জ। জীবন আরম্ভের কথা বলি। কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে। পিতা সত্যচরণ মুখোপাধ্যায় ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মী ও মা অনিলা দেবী ছিলেন শান্তিনিকেতনের আশ্রম জননী। তাদের 5 কন্যা ও 3 পুত্রের মধ্যে কণিকা ছিলেন জ্যেষ্ঠ। পিতৃদত্ত নাম অনিমা। ছেলেবেলা কাটে বিষ্ণুপুরের মামার বাড়ির যৌথ পরিবারে। পরে খুব অল্প বয়সে পিতার কর্মস্থল শান্তিনিকেতনে চলে আসেন তিনি। ভর্তি হন ব্রহ্মচার্য আশ্রম বিদ্যালয়ে। তার স্মৃতিকথা থেকে জানা যায় যে এই সময় এক কালবৈশাখীর সন্ধ্যায় উত্তরায়ণের বাগানে আম চুরি করতে গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তার যে সহজাত সঙ্গীত প্রতিভার কারণেই তিনি সেই বয়সে কবির বিশেষ স্নেহভাজন হয়ে পড়েন। তার নিজের কথাতেই তিনি বলেছিলেন, ততদিনে তার সঙ্গে আমার সম্পর্ক যেন কত সহজ। আজ জানি তখনই তিনি অন্যদের কাছে কত মহান, কত বিরাট, কত বিশাল, কিন্তু তখন তিনি আমার অতি আপনজন। আমার আবদার করার, আমার নালিশ জানাবার, আমার অভিমান করার, আমার সমাধান খুঁজে দেওয়ার মানুষ তিনি। আবারও কথায় আসছি, তবে তার আগে শুনবো আরো একখানি গান, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। তুলে দিল চঞ্চল কুন্তল, কপলে পড়েছে বারে বার।
শুনছেন জলসা ঘর অনুষ্ঠান, যেখানে আজকে রয়েছি আমরা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, আমাদের সকলের মুহূর্তকে নিয়ে অনুষ্ঠান করছি। 1935 সালে রবীন্দ্রনাথ তার অনিমা নামটি পরিবর্তন করে কণিকা রাখেন। অবশ্য ডাকনাম হিসেবে তিনি ব্যবহার করতেন মোহর নামটি। পরে অবনীন্দ্রনাথ ঠাকুর তার এই মোহর নামটি বিস্তারিত করেছিলেন এবং করে বলেছিলেন আকবরী মোহর। 1935 সালে শিশু শিল্পী হিসাবে প্রথম মঞ্চাবর্তন করেন কণিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের শারদ উৎসবে একটি অনুষ্ঠানে বালক বালিকাদের দলে অংশ নিয়েছিলেন তিনি। জানা যায় রবীন্দ্রনাথের সঙ্গে তার সেই প্রথম ও শেষ মঞ্চাবর্তন, কারণ সেই অনুষ্ঠানই ছিল রবীন্দ্রনাথের শেষ মঞ্চাভিনয়। 24শে জুলাই 1940 বোলপুর টেলিফোন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওগো তুমি পঞ্চদশী গানটি গেয়েছিলেন। গানটি তিনি সরাসরি রবীন্দ্রনাথের কাছেই শেখেন। এই অনুষ্ঠানটি বেতারে সম্প্রচারিত হয়। এটি কণিকার প্রথম বেতার অনুষ্ঠান। এবারে এরপর 1937 সালে প্রথম কলকাতার ছায়া সিনেমা হলে আয়োজিত বর্ষামঙ্গল উৎসবে কণিকা রবীন্দ্রনাথের সঙ্গে দ্বৈত কণ্ঠে ছায়া ঘনাইছে বনে বনে গানটি গেয়েছিলেন। কলকাতার মঞ্চে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রূপে সেটাই ছিল তার প্রথম আত্মপ্রকাশ। সেই সময় অনেকগুলি গান রবীন্দ্রনাথ তাকে স্বয়ং শিখিয়েছিলেন। কণিকা অভিনয় করেছিলেন তাসের দেশ নাটকের, ডাকঘর নাটকে সুধা, বিসর্জন নাটকের অপর্ণা ও বশীকরণ নাটকের নিরুপমা চরিত্রে। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, রবীন্দ্রসঙ্গীত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মা
এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারে প্রথম রেকর্ডের কথায় আসি। 1938 সালে ফেব্রুয়ারি মাসে নিহারবিন্দু সেনের কথায় ও হরিপদ চট্টোপাধ্যায়ের সুরে দুটি আধুনিক গান রেকর্ড করেন কণিকা বন্দ্যোপাধ্যায়। গান দুটি ছিল ওরে ওই বন্ধ হলো দ্বার ও গান নিয়ে মোর খেলা। এই রেকর্ডই তার জীবনের প্রথম রেকর্ড। জানা যায় প্রিয় ছাত্রী জীবনের প্রথম রেকর্ডে তার গানের পরিবর্তে আধুনিক গান গেয়েছেন শুনে দুঃখ পান রবীন্দ্রনাথ। ব্যতীত কণিকাও আধুনিক গানের জগতে প্রবেশ না করার সিদ্ধান্ত নেন। সেই বছরই হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড প্রকাশিত হয়। এই গ্রামাফোন রেকর্ডের এক পিঠে ছিল মনে কি দ্বিধা রেখে গেলে চলে এবং অন্য পিঠে ছিল না 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 ডাকবো না ডাকবো না। 1938 সালের সেপ্টেম্বর মাসে হিন্দুস্তান রেকর্ডসের তালিকা পুস্তকায় লেখা হয়, কুমারী কণিকা মুখার্জির প্রথম রেকর্ডখানি সকলের তৃপ্তি সাধন করেছে। এবার তাহার আর একখানি রেকর্ড বাহির হইল। এই গান দুখানি শুনিয়া সকলেই প্রীতি লাভ করিবেন। এই গান দুটি ছিল ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ও ওই মালতী লতা দোলে। পূর্বের রেকর্ড ও এই রেকর্ডের চারখানা গানই রবীন্দ্রনাথের শোনা কণিকার রেকর্ডকৃত গান। জানা যায় এই গানগুলি শুনে তিনি খুশি হয়েছিলেন ভীষণ। এবারে গানে চলে যাই আবারও। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী রবীন্দ্রসঙ্গীত ওই মালতী লতা দোলে। ওই মালতী লতা
এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত। আবারও কথায় চলে আসি, এবারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা জীবনের কথায় আসছি। 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর সময় কণিকা ছিলেন শান্তিনিকেতনে। এই সময় রবীন্দ্রনাথের নির্দেশ মতো সম্মুখে শান্তি পরিবার গানটি যে বৃন্দ দলে গাওয়া হয় সেই দলে ছিলেন কণিকা। প্রসঙ্গত উল্লেখ্য, এই গানটি মৃত্যুর কয়েক বছর আগে রচনা করলেও রবীন্দ্রনাথের নির্দেশে তার মৃত্যুর পরেই প্রকাশিত ও গীত হয় এই গান। এরপর ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজা রঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, অমিতা সেন, রমা কর প্রমুখ খ্যাতিনামা রবীন্দ্রসঙ্গীত শিক্ষকের কাছে গান শিখতে থাকেন কণিকা বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন হেমেন্দ্রলাল রায়, অশেষ বন্দ্যোপাধ্যায়, ভি ভার্জিলভার, পি.এন. চিনচোর ও ধ্রুবতারা যোশীর কাছে। ভজন শেখেন জ্ঞানপ্রকাশ ঘোষ ও প্রকাশকালী ঘোষালের কাছে। কৃষ্ণা চট্টোপাধ্যায়ের পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নিকট শেখেন অতুল প্রসাদের গান। এছাড়াও কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের কাছে কিছুকাল নজরুল গীতিও শেখেন কণিকা বন্দ্যোপাধ্যায়। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান, ওঝে মানে না মানা। ওঝে মানে না মানা, ওঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ওঝে মানে না মানা। যত বলে নাই রাতে বলে না হয়েছে বাতে, যত বলে নাই রাতে বলে না হয়েছে বাতে, মুখ পানে চেয়ে বলে না না না, ওঝে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলে তবে এবার যে যেতে হবে, আমি যত বলে তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, ওঝে মানে না মানা, ওঝে মানে না মানা। এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতটি। এবারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবন ও পারিবারিক জীবনের কথায় আসি একটুখানি। 1942 সাল থেকে তিনি হিজ মাস্টার্স ভয়েস শিল্পী, মানে HMVর আর্টিস্ট।
1943 সালে বিশ্বভারতী সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত শিক্ষিকা হিসাবে যোগদান করেন কণিকা। এই বছরই আকাশবাণীর নিয়মিত শিল্পীরূপে তার যোগদান। পরবর্তীকালে বিশ্বভারতীর অধ্যাপকও হন তিনি। 1944 সালে কলকাতায় গীতবিতান সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে নৃত্যনাট্য মায়ার খেলা মঞ্চস্থ হলে কণিকা সেই নাটকে প্রমোদার চরিত্রটি করেন। এই অনুষ্ঠানেই হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রে তিনি পরিচিত হন বাঁকুড়ার বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরের বছর বৈশাখ মাসে বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আবদ্ধ হন পরিণয় সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য, বীরেনবাবু ছিলেন বিশ্বভারতী গ্রন্থাগারের কর্মী, রবীন্দ্র বিশারদ ও আত্মকথা বাদে কণিকা বন্দ্যোপাধ্যায়ের লিখিত সকল গ্রন্থের সহ-লেখক। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনব পরবর্তী রবীন্দ্রসঙ্গীত বনে যদি ফুটল কুসুম। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আজকের জলসা ঘর অনুষ্ঠানে আমরা রয়েছি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানে ও গল্পে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের FM প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেল বং ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান শুনছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন। কোথায় লিখে জানাবেন? মেইল করতে পারেন। আমাদের দুটো মেইল আইডি রয়েছে, যেটা যারা ইউটিউবে শুনছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডেসক্রিপশন বক্সে রয়েছে প্রতিটা ভিডিওর
চ্যানেলের অ্যাবাউট সেকশনে রয়েছে প্রতিটা চ্যানেলের। এছাড়াও আমাদের সর্বত্র সকল গ্রুপে এই দুটো ইমেল আইডি রয়েছে। একটি হলো radiocalcutta@gmail.com, আর একটি গানের postbox@gmail.com। অবশ্যই ইমেল করবেন। এছাড়া কি করতে পারেন? এছাড়া আপনি কমেন্ট করেও লিখে জানাতে পারেন আমাদের অনুষ্ঠান আপনার কেমন লাগছে। ভিডিওর নিচে কমেন্ট করুন। আর যেটা করতে পারেন সেটা আমাদের গ্রুপে লিখেও জানাতে পারেন, যে কোনো গ্রুপে, যে আপনার আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। এবারে চলে যাব অনুষ্ঠানের আবার একটু কথায় চলে যাব। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইডের 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে জলসা ঘর অনুষ্ঠান শুনছেন, যেখানে আজ রয়েছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এবারে এই বিশিষ্ট শিল্পীর সবচেয়ে জনপ্রিয় গানের প্রসঙ্গে আসি। আনন্দধারা বহিছে ভুবনে। আনন্দধারা বহিছে ভুবনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সর্বাধিক জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। তার গাওয়া প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতই কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে জনপ্রিয় এবং পপুলার। কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতটা যেন শুনলে মনে হয় এটা তার নিজস্ব। অনুষ্ঠানের শুরুই করেছি এই রবীন্দ্রসঙ্গীতটি দিয়ে। 1956 সালে এই গানটি তিনি প্রথম রেকর্ড করেন। গানটি তিনি শিখেছিলেন সঙ্গীতাচার্য রমেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। রমেশবাবু গানটির মূল সুরটি জানতেন না, তাই স্বরবিতান সমেত মিশ্র মালকোষ রাগের বদলে তিনি কণিকাকে গানটি শেখান শুদ্ধ মালকোষ রাগে। আশ্চর্যের বিষয় এই যে এই হেনু সুর বিকৃত বিশ্বভারতী সঙ্গীত সমিতি শুধু অনুমোদনই করেননি, গানটির জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে কণিকা বন্দ্যোপাধ্যায় গীতই সুরটি স্বরলিপি ভি বলসারাকে দিয়ে লিখিয়ে তার স্বরবিতানভুক্ত করে নেয়। আজও অন্যান্য শিল্পীরাও জনপ্রিয়তার বিপরীতে গিয়ে গানটির মূল সুরে গাইবার সাহস বড় একটা দেখান না। পরে আরো 2 বার এই সুরেই গানটি রেকর্ড করেন কণিকা স্বয়ং। এই গানটি ছাড়া বাজে করুণ সুরে গানটিও কণিকা স্বরলিপি বহির্ভূত প্রথায় গিয়েছিলেন। এই বিষয়ে বিশদ তথ্য মিলবে শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় রচিত কার গান কার সুর শীর্ষক নিবন্ধে। প্রকাশিত হয়েছিল দলছুট খুদে পত্রের জানুয়ারি 2011 সংখ্যায়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আবার কথায় আসবো, তবে এখন গানে চলে যাচ্ছি। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না। সে যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সইল না। সে যে আমার নানা রঙের দিনগুলি। আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা। উড়ে গেল সকল কথা, কইল না, কইল না। সে যে আমার নানা রঙের দিনগুলি। স্বপ্ন দেখি
এবারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের কথায় আসি। কণিকা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেন। 1974, 78 এই সব বছরগুলোতে তিনি কিন্তু বিদেশে অনেকবার ঘুরতে গেছেন। এছাড়াও 1984 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা, 1976 সাল, 1980 সাল, 1986 সালে ইংল্যান্ড এবং 1980 সালে জার্মানি, ডেনমার্ক, সুইজারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ সফর করেন তিনি। কিন্তু তার আত্মকথায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে তার বিদেশ ভ্রমণের কথাটি সেটি বাংলাদেশ। তার কথায়, আমি বহুবার বাংলাদেশে গেছি। বাংলাদেশের মানুষের ভালোবাসা আমার জীবনে অমূল্য সম্পদের মতো সঞ্চিত হয়ে আছে। বাংলাদেশে কণিকা যান 1972, 73, 74, 1980, 1986, 1994। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার সাক্ষাতে একটি চিত্র আঁকা আছে তার আত্মকথায়। পরবর্তীকালে তার প্রিয় ছাত্রী ও বিশিষ্ট বাংলাদেশী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার তত্ত্বাবধানে তিনি বাংলাদেশ সফর করেন। 1994 সালে বাংলাদেশ সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে শেষবার সেই দেশে ভ্রমণ করেন কণিকা বন্দ্যোপাধ্যায়। কবি সুফিয়া কামাল তার সম্মানে একটি কবিতা রচনা করেছিলেন সেবার। সেই কবিতার শেষ পংক্তিগুলো শুনে তার মনে হয় দেশান্তরে নয়, যেন নিজেরই দেশে, নিজ ভূমে, নিজের মানুষের ভালোবাসাতেই পূর্ণ হয়ে উঠেছি আমি। আরো কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান, পরবর্তী রবীন্দ্রসঙ্গীত, অবশ্যই কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রোজ মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, কিছু পলাশের নেশা, কিছু বাজা পায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনে, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনে, রোজি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল বুনে, তাই নিয়ে যায় বেলা
জলসা ঘর অনুষ্ঠান শুনছেন, যেখানে আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানে ও গল্পে। এবারে আপনজনের কথায় আসি। অপর এক প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র ছিলেন তার কৈশোরের বন্ধু। দেবব্রত বিশ্বাস, দ্বিজেন মুখোপাধ্যায়, নীলিমা সেন প্রমুখ শিল্পীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। এছাড়াও শান্তিনিকেতনে উনি থাকতেন, ওনার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক ছিল। সঙ্গীত জগতের পাশাপাশি সাহিত্য জগতেও তার বন্ধু ও গুণমুগ্ধ ছিলেন অনেকে। সৈয়দ মুস্তফা আলী, অবধূত নরেন্দ্রনাথ মিত্র, মহেশ্বতা দেবী, সমরেশ বসু, নিমাই ভট্টাচার্য, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ প্রমুখ সঙ্গেও ছিল, সবার সঙ্গেই ছিল তার স্নেহ ভালোবাসার সম্পর্ক। তার নিজের জেলার মানুষ রামকিঙ্কর বেইজ তাকে বিশেষ স্নেহ করতেন। তার ছাত্রছাত্রীদের মধ্যে মায়া সেন, কমলা বসু, অরবিন্দ বিশ্বাস, গোরা সর্বাধিকারী, বনানী ঘোষ, সোহিনী মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং বাংলাদেশের পাপিয়া সরোয়ার, রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মোহাম্মদ প্রমুখের নাম উল্লেখযোগ্য। ব্যক্তিজীবনে কণিকা ছিলেন অত্যন্ত লাজুক। সংকট ছিল তার নিত্য সঙ্গী। অপরিচিত স্থানে গান গাইতে যেতে বেশ ভয় পেতেন তিনি। শোনা যায় সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘা ছবির গানে নেপথ্য শিল্পী হিসেবে তার নাম ভেবেছিলেন, কিন্তু কলকাতায় এনে অপরিচিত পরিবেশে তাকে দিয়ে রেকর্ড করানোর ঝক্কির কথা মাথায় রেখে সে পরিকল্পনা বাতিল করেন। যদিও সত্যজিৎ ও তার স্ত্রী বিজয়া রায় উভয়ই ছিলেন কণিকার গুণমুগ্ধ ও পরম বন্ধু। সত্যজিতের শেষ ছবি আগন্তুকে ব্যবহৃত সাঁওতাল নৃত্যের দৃশ্যটি কণিকা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় তোলা হয়। আবার তার কিছু অদ্ভুত স্বভাবের কথাও জানা যায় স্বরচিত আত্মকথা থেকে। যেমন, কোনো অঞ্চল থেকে গান গাওয়ার ডাক পেলেই সেই অঞ্চলের নামটি তিনি দেখতেন, নাম পছন্দ না হলে আমন্ত্রণ গ্রহণ করতেন না। এই কারণেই একবার ডানকুনিতে অনুষ্ঠান করতে যেতে অস্বীকার করেন তিনি। আরো অনেক কথায় আসছি, তবে এখন শুনবো পরবর্তী গান, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো।
এবারে কণিকা বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবনের কথায় চলে আসি, কারণ অনুষ্ঠানও প্রায় শেষের দিকে। 1984 সালে সঙ্গীত ভবনের অধ্যক্ষের পদ থেকে অবসর নেন কণিকা বন্দ্যোপাধ্যায়। 1993 সালে বিশিষ্ট চিত্র পরিচালক গৌতম ঘোষ মোহর নামে তার জীবনী ভিত্তিক একটি তথ্যচিত্র তোলেন। এর প্রযোজক ছিল ফিল্ম মেকার্স কনসালটেন্ট। তার শেষ জীবন কাটে শান্তিনিকেতনে। অসুস্থতার কারণে শেষ দিকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়। দীর্ঘ রোগ ভোগের পর কলকাতাতেই তার জীবনাবসান হয়। রবীন্দ্র সদন চত্বরে শায়িত তার মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করেন বাংলার সকল ক্ষেত্রের দিকপালগণ। পরে শান্তিনিকেতনের আশ্রমিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কণিকা বন্দ্যোপাধ্যায়। আজ জলসাঘর অনুষ্ঠানে আমরা তাকে স্মরণ করলাম, তার গানে ও গল্পে থাকলাম কিছুটা সময়। আরো অনেকটা সময় থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু অনুষ্ঠান তো শেষ করতেই হবে। তবে এক্ষুনি যাচ্ছি না, এখন একটি গান শোনাবো, ফিরে এসে কথা হচ্ছে। এতক্ষণ শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত।
জলসাঘর অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ও আমাদের ইউটিউব চ্যানেলে জলসাঘর অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান শেষ করব গানে গানে অবশ্যই। আর এই গানের সাথে সাথেই আমি রাজস্বী বিদায় নেব আজকের জলসাঘর অনুষ্ঠান থেকে। যেতে যেতে শোনাবো বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় মুহূর্তের কণ্ঠে তবু মনে রেখো এই গানটি। আর এই গানের সাথে সাথেই আজকের মতো বিদায় নিচ্ছি শ্রোতা বন্ধুরা। আমাদের সব অনুষ্ঠান সকলে শুনতে থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এর সাথে সাথেই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো, যদি থাকে কাছাকাছি, দেখিতে না পাও, ছায়ার মতন আছে না আছে, মনে রেখো, যদি জল আসে আঁখে পাতে, যদি জল